হ্যালো পরীক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসকে লার্নিং স্কুল। আজকে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীদের রসায়নের দ্বিতীয় অ্যাসাইনমেন্টের সমাধান নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আর তোমাদের প্রশ্ন অনুসারে সমাধানটি প্রতিবেদন আকারে লিখতে হবে। তাই আমি প্রতিবেদন আকারে তোমাদের সামনে অ্যাসাইনমেন্ট উপস্থাপন করব। আশা করছি এটা তোমাদের অনেক কাজে লাগবে। আর আমার প্রথম অ্যাসাইনমেন্টটা যদি কেউ দেখে না থাকো, রসায়নের প্রথম অ্যাসাইনমেন্ট, তাহলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা অ্যাসাইনমেন্টটা দেখে নিও। আর আমার চ্যানেলটা নতুন, এই চ্যানেলটা নিয়ে আমি আরও অনেক সামনে আগাইতে চাই। আর এই চ্যানেলে অনেক শিক্ষণীয় গুরুত্বপূর্ণ ভিডিও আমি আপলোড করব। কাজেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশে থাকবে। তারপরে আসা যাক প্রশ্নে। এই প্রশ্নটা দেওয়া হয়েছে চতুর্থ অধ্যায় থেকে, পর্যায় সারণীর যে অধ্যায়টা সেখান থেকে দেওয়া হয়েছে। আর অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে পর্যায় সারণী। এখানে 4টি মৌল দেওয়া আছে: লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। এই 4টি মৌল দেওয়া আছে। এই মৌল 4টির ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণীতে অবস্থান, তুলনামূলক আয়নীকরণ শক্তি এবং মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য সম্পর্কিত একটি প্রতিবেদন প্রণয়ন, অর্থাৎ প্রশ্নের উত্তরটা প্রতিবেদন আকারে দিতে হবে। এখন আমরা দেখি নির্দেশকে কি বলা আছে। ক নাম্বার প্রশ্নে হলো পর্যায় নির্ণয় করতে হবে, খ নাম্বার প্রশ্নে গ্রুপ বা শ্রেণী নির্ণয় করতে হবে, গ নাম্বার প্রশ্নে তুলনামূলক আয়নীকরণ শক্তি নিয়ে আলোচনা করতে হবে, অর্থাৎ কোনটার আয়নীকরণ শক্তি বেশি কোনটার কম সেটা নিয়ে তুলনামূলক আলোচনা করতে হবে। আর মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে হবে। এবার আসা যাক প্রতিবেদন আকারে তোমরা প্রশ্ন উত্তরটা কিভাবে দিবা সেইটা নিয়ে আলোচনা। এখানে দেখো, 4টি মৌলের ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণীতে অবস্থান, তুলনামূলক আয়নীকরণ শক্তি, তাদের গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য সম্পর্কিত প্রতিবেদন প্রণয়ন করালো। অর্থাৎ এই যে প্রশ্ন উত্তরটা প্রতিবেদন আকারে আসবে। যেমন এখানে তারিখ দিতে হবে, যেমন আমি 29শে জুলাই দিছি, তোমরা যে ডেটে এটা উপস্থাপন করবা সেই ডেটটা দিবা। তারপরে বরাবর প্রধান শিক্ষক, স্কুলের নামটা আমি সংক্ষেপে দিছি। তারপরে স্কুলের ঠিকানা, বিষয় 4টি মৌলের ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণীতে অবস্থান, তুলনামূলক আয়নীকরণ শক্তি, তাদের গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য সম্পর্কিত প্রতিবেদন প্রণয়ন প্রসঙ্গে। তাহলে এখানে লিখবা জনাব বিনীত নিবেদন, এই যে মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের এখানে একটা স্মারক নম্বর দেওয়া আছে সেটা উল্লেখ করবা। তারপরে 18 জুলাই 2021 এর আলোকে আপনার মাধ্যমে লিথিয়াম, সোডিয়াম, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম মৌল 4টি ইলেকট্রন বিন্যাসের আলোকে পর্যায় সারণীতে অবস্থান, তুলনামূলক আয়নীকরণ শক্তি, তাদের গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য সম্পর্কিত প্রতিবেদন নিম্নে পেশ করছে। অর্থাৎ এই প্রতিবেদন আকারে প্রশ্ন উত্তরটা আসতেছে। ক নাম্বার যে প্রশ্নটা ছিল সেটা হলো পর্যায় নির্ণয়। প্রশ্নে উল্লেখিত মৌল 4টির ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ। যেমন লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, এখানে ইলেকট্রন বিন্যাস হচ্ছে 1s2 2s1। বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, 1s2 2s2। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, 1s2 2s2 2p6 3s1। ম্যাগনেসিয়ামের 12, তার ইলেকট্রন বিন্যাস 1s2 2s2 2p6 3s2। এবার দেখো, এখান থেকে এই যে ইলেকট্রন বিন্যাস 4টা মূল ইলেকট্রন বিন্যাস দেওয়া আছে, সেখান থেকে এই তাদের পর্যায় নির্ণয় করতে হবে। আর পর্যায় নির্ণয় করতে হলে আমাদের প্রথমে যে জিনিসটা খেয়াল করতে হবে, এই লিথিয়ামের বেলায় সর্ববহিস্থ শক্তিস্তরটা কত নম্বর শক্তিস্তর এখানে আছে। এই যেমন এখানে 1 দ্বারা প্রথম শক্তিস্তর বোঝাইছে এবং এই শক্তিস্তরে 2টি ইলেকট্রন আছে। এই 2 দ্বারা দ্বিতীয় শক্তিস্তর বোঝায়, আর এই দ্বিতীয় শক্তিস্তরে একটা ইলেকট্রন আছে। অর্থাৎ এই লিথিয়ামের শক্তিস্তর এখানে 2টা। এইটা হলো প্রথম শক্তিস্তর, এটা হলো দ্বিতীয় শক্তিস্তর। এরপর আর তার শক্তিস্তর নাই। অর্থাৎ তার যে শেষের যে ইলেকট্রন সেটা হলো দ্বিতীয় কক্ষপথে বা দ্বিতীয় শক্তিস্তরে অবস্থিত। কাজেই লিথিয়াম দ্বিতীয় পর্যায়ের মৌল। এখানে যদি 2 থাকে তাহলে এটা দিয়ে পর্যায় বুঝবা তোমরা। 3 থাকলে সেটা তৃতীয় পর্যায়, 4 থাকলে চতুর্থ পর্যায়, 5 থাকলে পঞ্চম পর্যায়। এইভাবে এখানের সংখ্যাটা সর্বোচ্চ যে সংখ্যাটা থাকে সেটাই হলো তার পর্যায়।
এরকমভাবে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 1s2 2s2, তার মানে প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, পরের কক্ষপথে হলো আরও 2টা ইলেকট্রন, অর্থাৎ তার কক্ষপথ হলো 2টা, শেষের কক্ষপথে 2টা ইলেকট্রন আছে। যেহেতু এখানে 2 আছে তাহলে ওই বেরিলিয়াম হলো দ্বিতীয় পর্যায়ের মৌল। সোডিয়ামের বেলায় দেখো, সোডিয়ামের শেষের যে ইলেকট্রনটা এটা 3s1, এটা হলো তৃতীয় কক্ষপথে চলে গেছে। এই যে এখানে 3 আছে, সর্বশেষ সংখ্যাটা হলো সবচেয়ে বড় সংখ্যাটা 3, তাহলে সোডিয়াম তৃতীয় পর্যায়ের মৌল। ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় শেষে আছে 3s2, অর্থাৎ তৃতীয় শক্তি স্তরে 2টি ইলেকট্রন আছে। তাহলে এখানে যেহেতু 3 আছে সেহেতু ওই ম্যাগনেসিয়াম তৃতীয় পর্যায়ের মৌল। এখন তোমরা ব্যাখ্যায় আসো, যেমন উপরের মৌলগুলো ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় যে লিথিয়ামের ক্ষেত্রে সর্বশেষ ইলেকট্রনটি দ্বিতীয় শক্তি স্তরে প্রবেশ করছে। এই যে সর্বশেষ ইলেকট্রনটা দ্বিতীয় কক্ষপথে প্রবেশ করছে, তাই লিথিয়ামের 2 নম্বর পর্যায়ের মৌল, তাই লিথিয়ামটা হলো 2 নম্বর পর্যায়ের মৌল। অনুরূপভাবে বেরিলিয়ামের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় যে তার কক্ষপথ হলো 2টা এবং সর্বশেষ ইলেকট্রন দ্বিতীয় কক্ষপথে আছে, কাজেই তার সে 2 নম্বর পর্যায়ের মৌল। এই যে এখানে 2 থাকার কারণে, একটু আগেও বললাম এখানে 2 থাকার কারণে সেটা দ্বিতীয় পর্যায়ের মৌল হবে। এইভাবে সোডিয়াম তৃতীয় পর্যায়ের মৌল, ম্যাগনেসিয়াম তৃতীয় পর্যায়ের মৌল। তো এইভাবে তোমরা যে সোডিয়ামেরটাও লিখবে এবং ম্যাগনেসিয়ামেরটাও লিখবে। আশা করি তোমাদের এখানে আর কোনো সমস্যা হবে না। এখন খ নাম্বার প্রশ্নে আসি, গ্রুপ বা শ্রেণী নির্ণয়। গ্রুপ বা শ্রেণী নির্ণয়, আসল বিষয়টা হলো আমরা ইলেকট্রন বিন্যাস থেকে তাদের গ্রুপও নির্ণয় করতে পারি, তাদের পর্যায়ও নির্ণয় করতে পারি। আমরা জানি পর্যায় সারণীর মূল ভিত্তি হচ্ছে ইলেকট্রন বিন্যাস, এটা তোমরা জানো। পর্যায় সারণীর ভিত্তিটাই হলো ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণী সাজানো আছে। সুতরাং যে কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে মৌলটি কোন গ্রুপে অবস্থিত তা বের করা যায়। সেটা গ্রুপে অবস্থিত কোন গ্রুপে সেটাও বের করা যায়। একটু আগে যেটা আমরা করলাম যে কোন পর্যায়ে আছে সেটাও কিন্তু বের করতে পারা যায়। তাহলে ওই যেমন ইলেকট্রন বিন্যাস থেকে গ্রুপে বের করা যায়, পর্যায়েও বের করা যায়। পর্যায়টা আমরা ইতিপূর্বে করে ফেলছি, এখন গ্রুপের কথায় আসি। যেমন লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস একটু আগে তোমরা দেখছো, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, 1s2 2s1। তাহলে এই লিথিয়ামের বাইরের প্রধান শক্তি স্তরে শুধু s অরবিটাল আছে। এই বাইরের যে প্রধান শক্তি স্তর, অর্থাৎ এই 2 নম্বর শক্তি স্তরে s অরবিটাল ছাড়া অন্য কোনো অরবিটাল নাই, অর্থাৎ শুধু s অরবিটাল আছে এবং এই s অরবিটালে একটি ইলেকট্রন থাকার কারণে এর গ্রুপ 1, অর্থাৎ 1 নম্বর গ্রুপের সদস্য। আমরা জানি যে যেমন গ্রুপ নির্ণয় করার 3টা নিয়ম আছে। একটা হলো নিয়ম 1, নিয়ম 2, নিয়ম 3। এখানে নিয়ম 2 আর 3 এর কথা আমরা না আসি, কারণ এখানে যে 4টা মৌল দেওয়া আছে 4টা মৌল 1 নম্বর নিয়মই হবে, যার ধরুন আমরা গ্রুপ 2 আর 3 নিয়ে এখন আলোচনা করব না। তো এখানে দেখো এই যে শেষের কক্ষপথের যে ইলেকট্রন, শেষের কক্ষপথে s অরবিটাল আছে এবং এই s অরবিটালে একটা ইলেকট্রন থাকার কারণে লিথিয়াম গ্রুপ 1 এর সদস্য। যদি এরকম হয়, যেমন বোরনের ক্ষেত্রে শেষের কক্ষপথে ইলেকট্রন হলো তোমার s অরবিটালও আছে, p অরবিটালও আছে। তো s অরবিটাল এবং p অরবিটালের যোগফলের সাথে ডট যোগ করলে তার গ্রুপ সংখ্যা পাওয়া যাবে। তবে এটা নিয়ে আমাদের আলোচনা এখানে না করলেও হয়, যেহেতু আমরা লিথিয়ামের মধ্যে শেষের কক্ষপথে s অরবিটাল আছে, p অরবিটাল নাই, কাজেই সেখানে আর আলোচনার প্রয়োজন নাই। এই লিথিয়ামের বেলায় যেটা, আবার বেরিলিয়ামের বেলায় দেখো, বেরিলিয়াম ইলেকট্রন বিন্যাসে 1s2 2s2। যেহেতু বেরিলিয়ামের বাইরের প্রধান শক্তি স্তরে শুধু s অরবিটাল আছে এবং ওই s অরবিটালে 2টি ইলেকট্রন আছে। এই বাইরের প্রধান শক্তি স্তরে s অরবিটাল আছে এবং s অরবিটালে যদি ইলেকট্রন একটা থাকে তাহলে গ্রুপ 1 এর সদস্য। এই s অরবিটালে যদি 2টা ইলেকট্রন থাকে তাহলে গ্রুপ 2 এর সদস্য। তাহলে যেহেতু 2টা অরবিটাল আছে, বাইরের প্রধান শক্তি স্তরটা s অরবিটাল থাকতে হবে এবং s অরবিটালের যদি ইলেকট্রন সংখ্যা 1টি হয় তাহলে সেটা গ্রুপ 1 এর সদস্য, আর s অরবিটাল থাকতে হবে এবং s অরবিটালে যদি ইলেকট্রন 2টা থাকে তাহলে গ্রুপ 2 এর সদস্য। তাহলে বেরিলিয়ামের গ্রুপ নম্বর হলো 2।
সোডিয়ামের ইলেকট্রন বিন্যাসটা হইতেছে 1s2 2s2 2p6 3s1। তার মানে প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, এটা হলো দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 8টা, তৃতীয় শক্তি স্তরে ইলেকট্রন আছে 1টা। তাহলে শেষের যে কক্ষপথ, এই কক্ষপথে s অরবিটাল, শুধুমাত্র s অরবিটাল আছে, এবং এই s অরবিটালে একটি ইলেকট্রন থাকার কারণে সোডিয়াম হলো গ্রুপ 1 এর সদস্য, অর্থাৎ সোডিয়ামের গ্রুপ নম্বর হলো 1। এরকমভাবে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন বিন্যাস একটু লক্ষ্য করো। ম্যাগনেসিয়ামের এখানে শেষের কক্ষপথটা হলো 3 নম্বর কক্ষপথ। এই 3 নম্বর কক্ষপথে s অরবিটাল আছে এবং s অরবিটালের মধ্যে 2টি ইলেকট্রন আছে। কাজেই আমরা এটা বলতে পারি যে ম্যাগনেসিয়াম গ্রুপ 2 এর সদস্য। যেহেতু শেষের কক্ষপথে 2টি ইলেকট্রন আছে এবং সেটা s অরবিটালে আছে, কাজেই ওই ম্যাগনেসিয়ামটা হলো গ্রুপ 2 এর সদস্য। এখন তুলনামূলক আয়নীকরণ শক্তি নির্ণয়। আয়নীকরণ শক্তি, প্রথমে আমাদের আয়নীকরণ শক্তির সংজ্ঞাটা দিব। যেমন আয়নীকরণ শক্তি, কোনো মৌলের 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। আয়নীকরণ শক্তি হলো একটা পর্যায়বৃত্ত ধর্ম। তার মানে 1 মোল গ্যাসীয় পরমাণু থেকে 1 মোল ইলেকট্রন অপসারণ করে 1 মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে শক্তির প্রয়োজন তাকে আয়নীকরণ শক্তি বলে। আর আয়নীকরণ শক্তি হলো একটা পর্যায়বৃত্ত ধর্ম। আর পর্যায়বৃত্ত ধর্ম বলতে আমরা বুঝি যে ওই যে কোনো পর্যায়ের বাম থেকে ডান দিয়ে গেলে অর্থাৎ মৌল সময়ের ধর্মের পরিবর্তন হয়, আবার উপর থেকে নিচে গেলে ধর্মের পরিবর্তন হয়, ওই ধর্মগুলো হলো পর্যায়বৃত্ত ধর্ম। আমরা জানি একই পর্যায়ের ডান পাশের মৌলের আকার ছোট, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ কম। যখন আমরা একই পর্যায়ের বাম থেকে ডান দিকে যাই তখন পরমাণুর আকার ছোট হয়, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ কম হয়। আবার একই গ্রুপে যখন উপর থেকে নিচের দিকে যাব তখন পরমাণুর আকার বড় হয়, অর্থাৎ পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে। আবার পারমাণবিক ব্যাসার্ধ কমলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। তোমরা এটা খেয়াল করে দেখবা, পারমাণবিক ব্যাসার্ধ যখন কমে তখন আয়নীকরণ শক্তির মান বাড়ে। অর্থাৎ ওই যে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কমতে থাকে, তার মানে আয়নীকরণ শক্তির মান বাড়তে থাকে। আর পারমাণবিক ব্যাসার্ধ বাড়লে আয়নীকরণ শক্তির মান কমে। পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে কোন সময়? যখন এক একটা গ্রুপের উপর থেকে নিচে যাওয়া যায় তখন কিন্তু পারমাণবিক ব্যাসার্ধ বাড়ে, তখন আয়নীকরণ শক্তির মান তখন কমে। তো আমরা এখানে ওই যে চিত্রের মাধ্যমে, অবশ্য চিত্রটা তোমাদের প্রয়োজন নাই কারণ বর্ণনার মধ্যে সবকিছুই বলা আছে, তবু তোমাদের বোঝানোর জন্য চিত্রটা 4টা আইকা রাখছি। যেমন লিথিয়াম এর ইলেকট্রন বিন্যাস, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। এইটা হলো, এই 2টা মৌল হইতেছে গ্রুপ 1 এর সদস্য, একটু আগে আলোচনা করা হয়েছে। আর এই 2টা মৌল হলো গ্রুপ 2 এর সদস্য। আবার এই যে লিথিয়াম আর বেরিলিয়াম দ্বিতীয় পর্যায়ের মৌল, সোডিয়াম আর ম্যাগনেসিয়াম পর্যায় তৃতীয়, অর্থাৎ তৃতীয় পর্যায়ের মৌল। এখন তোমরা একটু খেয়াল করো, দেখো এই যে লিথিয়ামের শেষের কক্ষপথে একটা ইলেকট্রন আছে, তার ওই প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন, অর্থাৎ 2 নম্বর কক্ষপথে একটা ইলেকট্রন। আবার বেরিলিয়ামের প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন আর দ্বিতীয় কক্ষপথে আরও 2টা ইলেকট্রন, এই হলো 4টা ইলেকট্রন। তাহলে এই যে লিথিয়ামের তুলনায় বেরিলিয়ামের পরমাণুর আকার ছোট হবে, কারণ হলো এই একটা ইলেকট্রন কেন্দ্রে নিউক্লিয়াস কর্তৃক যে বলে আকর্ষিত হবে, 2টা ইলেকট্রন তার চেয়ে বেশি বলে আকর্ষিত হওয়ার কারণে এই লিথিয়ামের তুলনায় বেরিলিয়ামের পরমাণুর আকার ছোট হয়। আর তোমরা এটাও জানো লিথিয়ামের ডান পাশে কিন্তু বেরিলিয়াম অবস্থিত। লিথিয়ামের তোমরা যদি বই দেখো তাহলে দেখবা লিথিয়ামের ডান পাশেটা হলো বেরিলিয়াম। তাহলে এই যে আমি চিত্রটা আঁকছি, লিথিয়ামের যে আকৃতিটা তোমরা দেখতেছো, বেরিলিয়ামের আকৃতি কিন্তু কিছুটা ছোট, কারণ এই লিথিয়ামের শেষের কক্ষপথে ইলেকট্রন একটা আর বেরিলিয়ামের শেষের কক্ষপথে ইলেকট্রন 2টা। ইলেকট্রন বেশি থাকার কারণে ওই যে কেন্দ্রের নিউক্লিয়াসের প্রতি তার আকর্ষণ বাড়ে, আর আকর্ষণ বাড়ার কারণে পরমাণুর আকার ছোট হয়। তাহলে পরমাণুর আকার যদি ছোট হয়, একটু আগে আমি বললাম যে বাম থেকে, পর্যায়ের বাম থেকে ডান দিকে গেলে আয়নীকরণ শক্তির মান বাড়ে। এই যে আয়নীকরণ শক্তিটা, এই যে একটা ইলেকট্রন, যেমন লিথিয়ামের একটা ইলেকট্রন যদি আমি অপসারণ করি তাহলে লিথিয়াম আয়নে পরিণত হবে। লিথিয়াম আয়নে পরিণত হবে। যে একটা ইলেকট্রন অপসারণ করতে এরকমভাবে তোমার 6.023 × 10⁻³ এতটি
ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন সেইটাই হলো আয়নীকরণ শক্তি। আসলে ওই লিথিয়ামের একটা পরমাণু একটা মৌলের থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে যেটুকু শক্তির প্রয়োজন সেটা কিন্তু আয়নীকরণ শক্তি না। আয়নীকরণ শক্তি হলো এতটা, এই যে এখানে এই সংখ্যাটাকে বলা হয় অ্যাভোগাড্রো সংখ্যা। এই এতটি ইলেকট্রন অপসারণ করতে হবে, অর্থাৎ এতটি মৌল থেকে এতটি ইলেকট্রন অপসারণ করতে যে শক্তির প্রয়োজন সেটাই হলো লিথিয়ামের আয়নীকরণ শক্তি। তো এই আয়নীকরণ শক্তির চেয়ে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান একটু বেশি, কারণ এই লিথিয়ামের ডান পাশে বেরিলিয়াম অবস্থিত। কারণ ওই পরমাণুর আকার ছোট, পরমাণুর আকার ছোট হওয়ার কারণে তার আয়নীকরণ শক্তির মান বেশি হবে, অর্থাৎ কেন্দ্রে নিউক্লিয়াস করতে বেশি আকৃষ্ট হয়, যার ধরুন আয়নীকরণ শক্তির মান বাড়ে। তাহলে আমরা দেখলাম লিথিয়ামের থেকে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি, লিথিয়াম তার থেকে বেশি হলো বেরিলিয়ামের। এখন আমরা আসি নিচের যে দুইটা মৌল, অর্থাৎ এই তৃতীয় পর্যায়ে দুটা মৌলের কথা একটু চিন্তা করো। তৃতীয় পর্যায়ের যে মৌল, সেখানে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 11, প্রথম কক্ষপথে 2টা ইলেকট্রন, তারপরের কক্ষপথে 8টা ইলেকট্রন, তারপরে অর্থাৎ 3 নম্বর কক্ষপথে 1টা ইলেকট্রন। এই ম্যাগনেসিয়ামের বেলায় এই একই রকম, তবে একটা ইলেকট্রন বাড়ে। ম্যাগনেসিয়ামটা হলো সোডিয়ামের ডান পাশে অবস্থিত, কাজে এটার শেষের কক্ষপথে 1টা ইলেকট্রন, এটার শেষের কক্ষপথে 2টা ইলেকট্রন। কাজে এই সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের আকৃতি ছোট হবে একটু, কারণ এই ম্যাগনেসিয়ামের শেষের কক্ষপথে 2টা ইলেকট্রন থাকার কারণে কেন্দ্রের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ বেশি থাকে, আর আকর্ষণ বেশি থাকার কারণে ওই পরমাণুর আকার ছোট হয়। আর একটু আগেও বলছি যে পরমাণুর আকার যদি ছোট হয় তাহলে আয়নীকরণ শক্তির মান বেশি হয়। তার মানে সোডিয়াম এবং ম্যাগনেসিয়ামের মধ্যে সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আকৃতি হলো একটু ছোট, কারণ এই সোডিয়ামের ডান পাশে ম্যাগনেসিয়াম অবস্থিত, আকৃতির দিক দিয়ে ছোট। কাজেই এই সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়ামের, যদি এগুলো তোমাদের লিখতে হবে না, এটা আসলে বোঝানোর জন্যই করতেছি, তোমাদের ওই সব ভাষার দিয়ে সব বিস্তারিত বর্ণনা লেখা আছে, তোমরা তবু একটু বুঝে নাও। এটা যদি চিত্র দিতে চাও দিতে পারবা, আর না দিলেও কোনো সমস্যা নাই। যেমন সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি, কারণ সোডিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আকৃতি একটু ছোট, কাজে আয়নীকরণ শক্তির মান, কারণ আয়নীকরণ শক্তির মান ডান দিকে বাড়ে, তাহলে এটার থেকে এটা ডান পাশে এই মৌলটা অবস্থিত, কাজে আয়নীকরণ শক্তির মান সোডিয়ামের একটু কম, ম্যাগনেসিয়ামের একটু বেশি। আবার যদি আমরা গ্রুপের কথা চিন্তা করি, যেমন গ্রুপ 1, এই গ্রুপ 1-এ লিথিয়ামের তুলনায় লিথিয়াম হলো দ্বিতীয় পর্যায়ের মৌল, তার নিচের যে সোডিয়াম সেটা হলো তৃতীয় পর্যায়ের মৌল, তার কক্ষপথ হলো 2টা, তার কক্ষপথ হলো 3টা, তার শেষের কক্ষপথে 1টা ইলেকট্রন, তা এই সোডিয়ামেরও শেষের কক্ষপথে ইলেকট্রন 1টা, কিন্তু তার আকৃতি কিন্তু বড়, কারণ যেহেতু তার কক্ষপথ একটা স্তর বাইরে গেছে, এটার মধ্যে কক্ষপথ 2টা, এটার মধ্যে কক্ষপথ 3টা। কাজে এই লিথিয়ামের ওই শেষের ইলেকট্রন কেন্দ্র কর্তৃক যেভাবে আকর্ষিত হবে, এই সোডিয়ামের 1টা ইলেকট্রনের দূরত্ব কিন্তু বেশি, তাহলে লিথিয়ামের একটা বাইরের কক্ষপথের ইলেকট্রনের তুলনায় সোডিয়ামের বাইরের কক্ষপথের ইলেকট্রনের দূরত্ব বেশি, আর দূরত্ব বাড়লে কিন্তু আকর্ষণ কমে যায়। তাহলে সেই হিসাবে লিথিয়ামের তুলনায় সোডিয়ামের এই বাইরের ইলেকট্রনের প্রতি আকর্ষণ কম থাকবে, তার মানে আয়নীকরণ শক্তির মান কম হবে। তাহলে আমরা দেখলাম এই লিথিয়াম এবং সোডিয়ামের মধ্যে লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি, আর সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান কম। সোডিয়ামের আয়নীকরণ শক্তি দুইটার মধ্যে যদি তুলনা করি, তাহলে লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি, সোডিয়ামের আয়নীকরণ শক্তির মান কম, কারণ এই পরমাণুর থেকে এই পরমাণু আকৃতি বড়, কারণ এটার কক্ষপথ 2টা, এটার কক্ষপথ 3টা। আবার যদি বেরিলিয়াম ও ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করি, তাহলে বেরিলিয়ামের শেষের কক্ষপথে 2টা ইলেকট্রন ও ম্যাগনেসিয়ামের শেষের কক্ষপথে 2টা ইলেকট্রন, কিন্তু এই বেরিলিয়ামের কক্ষপথ হলো 2টা আর ম্যাগনেসিয়ামের কক্ষপথ হলো 3টা, যার ধরনের বেরিলিয়ামের আকৃতির থেকে ম্যাগনেসিয়ামের আকৃতি বড়। এই যে তোমরা একটু চিত্র চারটি একটু লক্ষ্য করো, দেখো বেরিলিয়ামের আকৃতিটা এখানে আমি যেভাবে আঁকছি আসলে এরকমই। বেরিলিয়ামের আকৃতিটা সবচেয়ে ছোট, তার থেকে একটু বড় হলো লিথিয়াম, তার থেকে বড় হলো ম্যাগনেসিয়াম, তার থেকে বড় হলো সোডিয়াম। তাহলে এবার তোমরা বলতে পারতেছো যে কোনটার আয়নীকরণ শক্তির মান বেশি, তাহলে অবশ্যই বেরিলিয়াম হবে, কারণ বেরিলিয়াম এর ম্যাগনেসিয়ামের থেকেও আয়নীকরণ শক্তির মান বেশি, আবার লিথিয়ামের থেকেও বেশি। তাহলে বেরিলিয়ামের হলো সবচেয়ে আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি হবে, আর লিথিয়াম তার থেকে একটু আকৃতি ছোট, আকৃতি একটু বড়। কাজেই ওই সব মানে আমরা যদি তাহলে হিসাব করি, বেরিলিয়ামের পারমাণবিক আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি, তার থেকে কম হলো লিথিয়ামের।
এই লিথিয়ামের থেকে কম হলো ম্যাগনেসিয়ামের, কারণ ম্যাগনেসিয়ামের আকৃতি দেখো, লিথিয়ামের থেকে ম্যাগনেসিয়ামের আকৃতি একটু বড়, আর সোডিয়ামের আকৃতি কিন্তু আরো বড়, তাহলে তার আয়নীকরণ শক্তির মান কিন্তু আরো কম। তাহলে আমরা এই চারটা মৌলের যদি আয়নীকরণ শক্তি বিবেচনা করি, তাহলে এই এই তুলনাটা আসবে, যেমন বেরিলিয়ামের থেকে লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান কম, তার থেকে ম্যাগনেসিয়ামের কম, সোডিয়ামের কিন্তু আরো কম। অর্থাৎ এই যে এটাই হলো আমাদের সেই তুলনামূলক আলোচনা। এই কথাগুলো, আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু এখানে বিস্তারিত লেখা আছে, আশা করি তোমরা সেভাবে পড়ে নিবা। যেমন এই যে দেখো, অর্থাৎ একই পর্যায়ে বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তির মান বৃদ্ধি পায়, একটু আগে বলছি, এবং ওই যে চিত্রের মধ্যেও দেখাইছি। একই গ্রুপে উপর থেকে নিচে গেলে আয়নীকরণ শক্তির মান হ্রাস পায়। উদ্দীপকে লিথিয়াম ও বেরিলিয়াম উভয়ই দ্বিতীয় পর্যায়ের মূল্য, কিন্তু বেরিলিয়াম লিথিয়ামের ডানে অবস্থিত হওয়ার কারণে বেরিলিয়ামের ব্যাসার্ধ কম এবং আয়নীকরণ শক্তি বেশি। আবার অর্থাৎ এই যে এখানে এই কথাটা লেখা দিবে, অর্থাৎ লিথিয়াম থেকে আয়নীকরণ শক্তির মান বেশি হলো বেরিলিয়ামের, যে লিথিয়াম স্মলার দেন বেরিলিয়াম, অর্থাৎ আয়নীকরণ শক্তির বিবেচনায় লিথিয়ামের থেকে বেরিলিয়ামের বেশি। আবার উদ্দীপকে সোডিয়াম ও ম্যাগনেসিয়াম উভয় তৃতীয় পর্যায়ের মূল্য, কিন্তু ম্যাগনেসিয়াম সোডিয়ামের ডানে অবস্থিত হওয়ার কারণে ম্যাগনেসিয়ামের ব্যাসার্ধ কম এবং আয়নীকরণ শক্তির মান বেশি, অর্থাৎ এই যে সোডিয়ামের তুলনায় ম্যাগনেসিয়াম আয়নীকরণ শক্তির মান বেশি। এই যে এরকমভাবে চিহ্ন, এটার ভিতরে যেটা থাকবে তার আয়নীকরণ শক্তির মান বেশি। এভাবেই তোমরা লিথিয়াম ও সোডিয়াম উভয় গ্রুপ একের সদস্য, কিন্তু সোডিয়ামের লিথিয়ামের নিচে অবস্থিত হওয়ার কারণে সোডিয়াম অপেক্ষা লিথিয়ামের আয়নীকরণ শক্তির মান বেশি, কারণ সোডিয়াম হলো নিচে, আর সোডিয়াম নিচে হওয়ার কারণে তার আয়নীকরণ শক্তির মান কম হবে, কারণ সোডিয়ামের আকৃতি বড়। আবার বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম উভয় গ্রুপ 2 এর সদস্য, কিন্তু ম্যাগনেসিয়াম বেরিলিয়ামের নিচে অবস্থিত হওয়ার কারণে ম্যাগনেসিয়ামের ব্যাসার্ধ বেশি এবং আয়নীকরণ শক্তির মান কম। অর্থাৎ এই বেরিলিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে বেরিলিয়ামের বেশি। তাহলে উপর আলোচনা থেকে দেখা যায় বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি লিথিয়াম ও ম্যাগনেসিয়াম অপেক্ষা বেশি। তার মানে ওই যে একটু আগে তোমরা দেখছো যে বেরিলিয়ামের আকর্ষণ শক্তি, অর্থাৎ বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান এই দুইটা থেকেই বেশি। এই যে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তি লিথিয়ামের থেকেও বেশি, ম্যাগনেসিয়ামের থেকেও বেশি। তাহলে আবার লিথিয়ামের আয়নীকরণ শক্তি সোডিয়াম অপেক্ষা বেশি, তাই আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে আয়নীকরণ শক্তির বিবেচনায় বেরিলিয়াম গ্রেটার দেন লিথিয়াম, গ্রেটার দেন ম্যাগনেসিয়াম, গ্রেটার দেন সোডিয়াম। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে বেরিলিয়ামের আয়নীকরণ শক্তির মান সবচেয়ে বেশি, তার থেকে লিথিয়ামের কম, তার থেকে ম্যাগনেসিয়ামের কম, তার থেকে সোডিয়ামের কম। এটাই হলো তোমার তুলনামূলক আলোচনা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ, আর কোনো সমস্যা থাকার কথা না। এখন আমরা আবার আসি মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য। মৌল সংশ্লিষ্ট গ্রুপ বা শ্রেণীর বৈশিষ্ট্য। উদ্দীপকের মৌলগুলো হলো যেমন লিথিয়াম, বেরিলিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম। এদের মধ্যে লিথিয়াম এবং সোডিয়াম হলো গ্রুপ 1 এর সদস্য এবং বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম হলো গ্রুপ 2 এর সদস্য। তোমরা ওই ইলেকট্রন বিন্যাস থেকেও দেখছো। এখন গ্রুপ 1 এর যে মৌলগুলোর বৈশিষ্ট্য, এই যে দুইটা মৌল যে গ্রুপ 1 এ আছে, অর্থাৎ লিথিয়াম এবং সোডিয়াম, এই মৌলগুলো যে গ্রুপে আসছে সেই গ্রুপের বৈশিষ্ট্য কিন্তু চাওয়া হয়েছে। তাহলে এই দুইটা মৌল গ্রুপ 1 এ আছে, তাহলে সেই গ্রুপ 1 এর বৈশিষ্ট্য নিয়ে আমাদের আলোচনা করতে হবে। এখন গ্রুপ 1 এর মৌলগুলোর বৈশিষ্ট্য নিম্নরূপ। যেমন গ্রুপ 1 এর 7টি মৌলের মধ্যে হাইড্রোজেন ব্যতীত বাকি 6টি মৌল হলো ক্ষার ধাতু। তোমরা এটা জানো, গ্রুপ 1 এর মধ্যে 7টা মৌল আছে, খেয়াল করে দেখো, সোডিয়াম, লিথিয়াম, এরকমভাবে যে গ্রুপ 1 এর যে মৌলগুলো, এই মৌলগুলোর মধ্যে হাইড্রোজেনটা কিন্তু ধাতু না, হাইড্রোজেন ব্যতীত, হাইড্রোজেনটা হলো অধাতু। এই হাইড্রোজেন ব্যতীত বাকি 6টি মৌল হলো ক্ষার ধাতু। হাইড্রোজেন বাদে যে 6টা আছে বাকি সবাই হলো ক্ষার ধাতু। এটা হলো একটা বৈশিষ্ট্য। আর 6টি মৌলের প্রত্যেকে পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। এই হাইড্রোজেন ব্যতীত বাকি যে 6টি মৌল আছে এরা পানিতে দ্রবীভূত হয়ে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। এই ধাতু 6টি ক্ষার তৈরি করে বলে এদেরকে ক্ষার ধাতু বলে। এই ধাতুগুলো ক্ষার তৈরি করে, এই জন্য তাদেরকে বলা হয় ক্ষার ধাতু। এই ধাতুগুলো আয়নিক বন্ধন তৈরি করে, কারণ এই ধাতুগুলো তোমার আয়নিক বন্ধন ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন হয়, এটা তোমরা একটা অধ্যায়ে পড়ছো। কাজে সেখান থেকে তোমরা দেখছো এই ধাতুগুলো আয়নিক বন্ধন তৈরি করে। এরা নরম এবং চকচকে হয়।
এরা ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এই হলো 6টা বৈশিষ্ট্য। এই 6টা বৈশিষ্ট্য তোমরা দিবা, তাহলে আশা করি অনেক ভালো নাম্বার পাবে, ফুল নাম্বার পাবে। তারপরে দেখো গ্রুপ 2 এর যে মৌলগুলো, গ্রুপ 2 এর মধ্যে যে 2টা মৌল আছে সেটা হলো বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়াম। তাহলে গ্রুপ 2 এর মৌলগুলোর বৈশিষ্ট্য, তার মানে ওই 2টা মৌল গ্রুপ 2 আছে, তাহলে গ্রুপ 2 এর বৈশিষ্ট্য দিতে হবে। গ্রুপ 2 এর মৌল হলো 6টি, এই 6টি হলো ধাতু। গ্রুপ 2 এর যে মৌলগুলো আছে সেটা হলো প্রত্যেকটাই ধাতু। এই গ্রুপের মৌলগুলো মাটিতে বিভিন্ন যৌগ হিসাবে পাওয়া যায়, এটা তোমরা জানো। মাটিতে যৌগ হিসাবে এরা স্বাধীনভাবে থাকতে পারে না, যৌগ হিসাবে থাকে। আবার এই ধাতুগুলো ক্ষার তৈরি করে, এই জন্য এই ধাতুগুলোকে মৃৎ ক্ষার ধাতু, যেহেতু মাটিতে পাওয়া যায় মানে মৃত্তিকায় পাওয়া যায় সেই হিসাবে মৃৎ, আর যেহেতু ক্ষার তৈরি করে সেই জন্য তাদেরকে সম্মিলিতভাবে মৃৎ ক্ষার ধাতু বলা হয়। এদের হাইড্রোক্সাইডগুলো অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, যেমন ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড বা ক্যালসিয়াম ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, বেরিলিয়াম হাইড্রোক্সাইড, এগুলা ওই পানির সাথে বিক্রিয়া অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। এরা আয়নিক বন্ধন তৈরি করে, এরা ইলেকট্রন দান করে ধনাত্মক আয়নে পরিণত হয়। এই হলো তোমাদের প্রশ্নের উত্তর। এখন প্রতিবেদন, যেহেতু প্রতিবেদন আকারে বলা হয়েছে, কাজে প্রতিবেদকের নাম দিতে হবে শেষে। এই যে প্রতিবেদকের যার যার নাম দিবা, ঠিকানা, গ্রাম, ডাকঘর, উপজেলা, জেলা, তারপরে 10ম শ্রেণী এবং রোল নাম্বারটা লিখবা। তারপরে স্কুলের নামটা আমি সংক্ষেপে লিখছি, তুমি স্কুলের নামটা লিখবা। রায়পুরা নরসিংদী। প্রতিবেদন তৈরির তারিখ, অর্থাৎ যে তারিখে তোমরা, যেমন আমি ওখানে 29 তারিখ দিছিলাম জমার ডেট, কাজে সেই হিসাবে 28 তারিখ দিছি প্রতিবেদন তৈরির তারিখ। তোমরা যেদিন প্রতিবেদন তৈরি করো সেই তারিখ দিবা। প্রতিবেদন তৈরির সময় রাত 9টা বা 10টা বা 8টা, যে টাইমে করো সেটা তোমরা দিবা। আশা করি আর কোনো সমস্যা হবে না। পরবর্তী ভিডিওতে তোমাদের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো।